আমি 2007 সালে নিউ ইয়র্কে মুভ করি আমার ফ্যামিলির সঙ্গে। তখন আমি ক্লাস 7-এ পড়ি। এখানে আমার নানুর বাড়ির সবাই থাকার কারণে আমরা তাদের বাসায় উঠি। আমরা নিউ ইয়র্কে আসার 1 বছর আগে আমার নানা এই বাড়িটা কেনেন। বলে রাখা ভালো, ছোটবেলা থেকে আমার সাথে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত। নিউ ইয়র্কে আসার পর থেকেই আমি কিছু অদ্ভুত জিনিস এক্সপেরিয়েন্স করি। আমাদের বাসাটা ছিল 2 তলা, ওপরে 3টা বেডরুম আর ছোট একটা ডাইনিং স্পেস, সাথে কিচেন, যেটা শুধুই সুন্দর করে সাজানো ছিল কিন্তু ব্যবহার করা হতো না, কারণ সব রান্নাবান্না একসাথে নিচের কিচেনে করা হতো। নিচের কিচেনের সাথে একটা দরজা ছিল, যেটা খুললেই আমাদের ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডে গেলেই আমাদের বাম পাশের বাড়ির ব্যাকইয়ার্ড পুরোপুরি দেখা যেত, কারণ 2 বাড়ির মাঝখানে শুধু নেটের ব্যারিকেড দেয়া। পাশের বাসায় শুধুমাত্র একজন বয়স্ক বৃদ্ধ লোক থাকতেন, একা, যার বয়স 80-র ওপর। অনেক ভালো এবং মিশুক মানুষ ছিলেন। আমরা যেদিন নিউ ইয়র্কে আসি সেদিন ছিল প্রথম রোজা। রাতের বেলা আমার 3 বছর বয়সী কাজিনের রুমে আমাকে ঘুমাতে দেয়া হলো 2 তলায়। কাজিন তখনও আমার খালার সাথে ঘুমতো, যার কারণে আমাকে একা থাকতে হয় সেই রুমে। পাশের ঘরেই ছিল আমার মা বাবা। নতুন জায়গা হওয়াতে আমি ডিসাইড করলাম লাইটটা জ্বালিয়ে ঘুমাবো। শোয়ার কিছুক্ষণ পরেই আমি অনুভব করি আমার বেডটা নড়ছে। এমন মনে হচ্ছিল কেউ আমার বেডটা ধরে অনেক জোরে নাড়াচ্ছে। আমি কম্বল থেকে মাথা বের করে দেখার চেষ্টা করলাম কি ব্যাপার। সব কিছু নর্মাল, রুমে আমি ছাড়া কেউ নেই, কিন্তু সমানে বেড শেক করছে। সাথে সাথে আমার মাথায় আসলো ভূমিকম্প হচ্ছে নাকি। তাছাড়া অন্য কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন ছিল না আমার কাছে। 5-10 মিনিটে বেড শেক করা বন্ধ হয়ে গেল। আমি চুপ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। ভয় লাগছিল, একটু একটু কনফিউজও ছিলাম, কিন্তু অনেক চাপা স্বভাবের হওয়ার কারণে রাতের বেলা কাউকে বিরক্ত করলাম না। সকালে উঠে অনলাইন নিউজে সার্চ করলাম যে কোনো ভূমিকম্প হয়েছে কিনা নিউ ইয়র্কের আশেপাশে, কিন্তু এমন কোনো নিউজ অনলাইনে আমি পাইনি। তারপরও মনের ভুল ভেবে ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গেলাম। পরের রাতেও সেই একই ঘটনা। রুমে আর কোনো ফার্নিচার নড়ছে না, শুধু আমার বেড ছাড়া। পরপর 5 রাত আমার সাথে এটা হলো। ততদিনে আমি বুঝে ফেলেছিলাম এটা নর্মাল কিছু না, সামথিং ইজ রং। এই ব্যাপারটা আমার কারোর সাথে শেয়ার করা উচিত। আমি আব্বুকে 6 দিনের দিন আস্তে করে জিজ্ঞাসা করলাম, আব্বু তুমি কি রাতে কিছু ফিল করো? আব্বু আমাকে কোনো সোজাসুজি উত্তর না দিয়ে বলল, বাবা তুমি এসব জিনিস পাত্তা দিও না, ভয় পেলে আমাদের রুমে এসে ঘুমাও। আমি জানি আব্বু আমাকে সেদিন কিছু বলে নাই, কারণ আমি ভয় পাবো। ওই দিন রাতে আর কিছু হলো না। ভাবলাম যা, বাঁচা গেল। হঠাৎ করে কয়দিন পর আমরা খবর পেলাম পাশের বাসার বুড়োটা গাছে পানি দিতে গিয়ে পড়ে যায় এবং তাকে আমার ছোট খালা হাসপাতালে নিয়ে যায়। তার ফ্যামিলিকে খবর দেয়াতে তারা সবাই চলে আসে। আনফর্চুনেটলি 2 দিনের মাথায় বুড়োটি মারা যায়। আসল ঘটনাটি ঘটে তারপরেই। এখানে আসার 1 সপ্তাহের মাথায় আমি স্কুলে ভর্তি হই। প্রতিদিনের মতো আমি স্কুল থেকে ফেরত এসে ভাবলাম উপরে ডাইনিং স্পেসে যেয়ে হোমওয়ার্ক শেষ করব। বাসা ভর্তি মানুষ হওয়ার কারণে নিচে বসে পড়া হচ্ছিল না। উপরের ডাইনিং টেবিলটা ছিল অনেক ছোট, মাঝখানে রাখা ছিল একটা ফুলদানি। আমি ব্যাগ রেখে চেয়ারে বসতে না বসতেই খেয়াল করি ওই ফুলদানিটা থরথর করে কাঁপছে। আশেপাশে অনেক জিনিস আমার, শোপিস, হাঁড়ি পাতিল, কিন্তু অবাক ব্যাপার শুধু ফুলদানিটা থরথর করে কাঁপছে। আমি চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকলাম ব্যাপারটা কি। আবারও সাথে সাথে মাথায় আসলো ভূমিকম্প হচ্ছে না, কিভাবে সম্ভব? ঘরে আর কিছু নড়ছে না। নিজে এত উত্তেজিত হয়ে পড়লাম যে যাই হোক কিছু একটা এক্সপ্লেনেশন হবে এটা। কোনো ইঁদুর ঢুকে নাই তো ফুলদানির ভেতর। সাথে সাথে ফুলগুলো সরিয়ে ফেললাম। অবাক ব্যাপার, কিছু নেই, পুরো খালি। এইবার যেন আমার হুঁশ ফিরল না। সে বেড কাঁপার মতো অস্বাভাবিক ব্যাপার। আমার মধ্যে ভয় কাজ করতে শুরু করলো। আর কিছু না ভেবে আমি ব্যাগটা হাতে নিয়ে নিচে এক দৌড় মারলাম। এই কথাগুলো কারোর সাথে শেয়ার করলাম না, পাশে সবাই যদি হাসাহাসি করে। এইসব ভাবতে ভাবতে ওই দিন সন্ধ্যায় ঘটে গেল এমন একটা কাহিনী যার ব্যাখ্যা আমি বা আমার পরিবার আজ পর্যন্ত পাইনি। আমাদের ব্যাকইয়ার্ডে 2টা স্প্যানিশ মিস্ত্রি কাজ করছিল। আমার নানা তাদেরকে হায়ার করে আমাদের গ্যারেজটা ঠিক করার জন্য। কাজের 2য় দিন তারা সেই সন্ধেবেলা ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আমার নানার জন্য। নানা ঘরের ভেতরে আসে তাদের টাকা নিয়ে আসার জন্য। নানা বাইরে আসতেই
কথায় কথায় ওই মিস্ত্রি দুজন নানাকে বলে, তোমার নেইবার ওই বুড়ো লোকটা অনেক ভালো, সে তার বাসা থেকে বের হয়েছিল একটু আগেই, আমাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং ওয়াইন অফার করে আমাদের। আমার নানা সাথে সাথে জিজ্ঞেস করে, কোন নেইবার? ওরা দুজনে হাত দিয়ে দেখায় সেই বুড়োর বাড়িটি, যে কিছুদিন আগে মারা গেছে। নানা শিওর হওয়ার জন্য আবারও জিজ্ঞেস করেন, কেমন দেখতে ছিল বুড়োটা? জবাবে তারা বলেন, একটু কুঁজো করে শুকনো একটা বুড়ো। তাদের ডেসক্রিপশন শুনে নানা চরম ভয় পায় আর সাথে সাথে বলে ওঠে, তোমরা কি বলছো এটা? এই বাড়ির বুড়ো লোক কয়দিন আগে মারা গেছে, তার ছেলে আর মেয়ে 4 দিন আগে বাসা পুরোপুরি তালা দিয়ে চলে যায়। এই বাসায় আপাতত এখন কেউ থাকে না, তোমাদের মাথা ঠিক আছে? ওই স্প্যানিশ লোক দুটো এটা শুনে এতটাই ভয় পেয়ে যায় যে তারা আর কাজে আসে নাই ওই সন্ধ্যার পর। বাসায় ঢুকে যখন সবার সাথেই ঘটনাটি নানা শেয়ার করেন, এরপর থেকে কেউ সন্ধ্যার পর পেছনে একা যেত না। আজ পর্যন্ত ওই বাসাটা খালি, কেউ থাকে না। পরে একদিন আব্বু আমার খালা আর আম্মুর সাথে শেয়ার করার সময় আমি শুনে ফেলি আসলে কেন আমার সাথে এমন হচ্ছিল। আব্বু অনেক কম টাইমে পাশের বাসার বুড়ো লোকটার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল। আমি আব্বুকে যখন আমার সাথে এইসব উদ্ভট ঘটনা ঘটার কথা বলি, আব্বু নিজেও অনেক কিছু ফিল করছিল এই বাসার ভেতরে। সে পাশের বাসার বুড়ো লোকটাকে একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিলেন কত বছর ধরে সে এখানে থাকে। যখন আব্বু জানতে পারল সে বুড়ো লোকটি 50 বছরেরও বেশি সময় ধরে এখানে থাকে, আব্বু তাকে সাথে সাথে জিজ্ঞেস করে আমাদের বাসায় কোনো খারাপ ইনসিডেন্টে কারোর ডেথ হয়েছিল নাকি। যেহেতু বুড়ো লোকটি এত বছর ধরে পাশেই থাকে, হয়তো সে কিছু জানতে পারে। তখন আব্বু জানতে পারলো অনেক বছর আগে এই বাসার এক প্রিভিয়াস ওনারের ডেথ হয়েছিল বাসায় আগুন লেগে। 2 তলায় এক রুম থেকে তার ডেড বডি উদ্ধার করা হয়েছিল। ওই দিন আব্বু আর বেশি কিছু জিজ্ঞেস করেন এই বুড়ো লোকটাকে, ভেবেছিল পরে আরেকদিন এগুলো নিয়ে কথা বলবে। কিন্তু আব্বুর মনে হয়েছিল বুড়ো লোকটা আরও কিছু জানে এবং বলতে চেয়েছিল আব্বুকে, কিন্তু তার শোনা হয়নি, কারণ তার পরের দিন ওই দুর্ঘটনাটা ঘটে। বুড়ো লোকটা বাসায় আর ফিরে আসে নাই হাসপাতাল থেকে। মাঝে মাঝে অনেক প্রশ্ন জাগে, যেদিন আব্বুকে এসব ব্যাপারে বুড়ো লোকটা বলছিল ঠিক তার পরের দিনই কেন তার সাথে এমন ঘটলো? ওই স্প্যানিশ 2টা লোক ওই বুড়ো লোকটাকে কিভাবে দেখলো? ঘরের মধ্যে কেন এমন উদ্ভট ঘটনা ঘটতো আমার সাথে? এগুলো সব কি সামহাও কানেক্টেড? অনেক অশান্তিতে ছিলাম 6টা বছর। এই বাসায় ওঠার পর থেকে পরিবারের সব মেম্বারের সাথে কিছু না কিছু খারাপ হয়েছিল। আমার নানু ক্যান্সারে ভোগেন 3 বছর, মামা অ্যাক্সিডেন্টে পা হারান, আরও অনেক কিছু। কেন জানি বাসাটাকে অনেক অশুভ মনে হতো। 2017 সালে বাসাটা আমরা বিক্রি করে দিই। এই ছিল ঘটনা। আমি ফাহিম, বাড়ি 14 গ্রাম, কুমিল্লা। আমি এখন আছি ওমানে। আমি যে ঘটনাটি বলবো এটা ওমানে আমার সাথে ঘটে যাওয়া। আপনারা হয়তোবা জানেন যে বাইরের কান্ট্রিতে রাত 8টা, 8:30টার পর এত বেশি গাড়ি চলাচল করে না, বিশেষ করে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে। এমনই একদিন আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম। আসতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। একটু আসার পর গাড়িতে একটু সমস্যা দেখা দেয়, যার কারণে গাড়িটা সামনে আর যায় না। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো গাড়ি পাইনি। তখন সিদ্ধান্ত নিলাম যে এত রাতে মরুভূমিতে দাঁড়িয়ে থাকার চেয়ে একটু হেঁটে সামনে দেখাটাই ভালো হবে। তখন আমি হাঁটতে শুরু করলাম। প্রায় 45 মিনিট হাঁটার পর আমি আর হাঁটতে পারছিলাম না। আশেপাশে মরুভূমির অতিরিক্ত গরমে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমার সাথে কোনো পানি ছিল না। কি করব আমি তা বুঝতেও পারছিলাম না। আর সামনে কোনো দোকান নেই, শুধু মরুভূমির পর মরুভূমি। তখন আমি আমার এক ফ্রেন্ডকে কল দিলাম। কল দিয়ে বললাম যে একটা বিপদে পড়েছি। তখন সে তার একজন ড্রাইভারকে কল দিয়ে জিজ্ঞেস করলো আসবে কিনা। আসতে প্রায় 1.5 ঘন্টা লাগবে জানালো সে। আমাকে বললো 1.5 ঘন্টা ওয়েট করতে। আমি ওয়েট করছিলাম। তখন দেখি যে একটা ঝড়ো বাতাস আসছে সামনে থেকে। মরুভূমির বাতাস কেমন হয় আপনারা তো জানেনই। আমার চোখে বালি পড়ে, অন্ধকার দেখছিলাম আমি। তখন দেখতে পেলাম সামনে থেকে কে যেন আসছিল। ভালো করে দেখলাম যে একজন মুরব্বী আসছিল আমার সামনে থেকে। তার পরনে পুরো সাদা পাঞ্জাবির মতন, লম্বা দাড়ি, হাতে একটা লাঠি। কোনো কথা না বলে তিনি আমার সামনে এসে বলল, এখানে তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি একটু সামনে চলে যাও, তোমার বিপদ হতে পারে। আমি ভাবলাম কি জানে কে এসে কি বললো না বললো। তখন আমি পেছন ফিরে তাকিয়ে দেখি মুরব্বী আমার পেছনে নেই। তখন একটু ভয় পেয়ে গেলাম।
2 সেকেন্ডের মধ্যে কি করে একজন লোক হাওয়ায় মিলিয়ে যায়। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি সামনে এগোতে লাগলাম। হঠাৎ আরেকটা বাতাস আমার সামনে ঘুরে ফিরে বন্ধ হয়ে গেল। দেখতে পেলাম যে কিছু কুকুর আমার সামনে থেকে দৌড়ে আসছে। আমি ভয় পেয়ে পেছনে আবার দৌড়াতে থাকলাম। 2 মিনিট দৌড়ানোর পর আমি আবার পেছনে ফিরে দেখি যে আমি আমার আগের জায়গায় আবার ফিরে এসেছি। তখন আমার কলিজায় একটা চাপ অনুভব করি, ভয় পেয়ে যাই আমি। পেছন ঘুরে দেখি একজন মহিলা সেখানে বসে কান্না করছে। তখন আমি বুঝি এটা অবশ্যই ভালো কিছু না, আজ আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। হঠাৎ দেখি মহিলাটা উঠে আমার পেছনে দৌড়াতে শুরু করে। আমিও দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি প্রায় 15 মিনিট দৌড়াই। পরে হঠাৎ আমার পেছনে একটা চাপ অনুভব করলাম এবং সাথে সাথে আমি অজ্ঞান হয়ে পড়লাম। চোখ খুলে দেখি ড্রাইভার আমাকে ডেকে উঠাচ্ছে। সে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, আমি এখানে বালির মধ্যে ঘুমিয়ে পড়লাম কেন। আমি ড্রাইভারকে কিছু কথা খুলে বলতে সে বলল গাড়িতে উঠে পড়েন, সব খুলে বলছি। একটু রাস্তায় গিয়ে যেতেই সে আমাকে বলল এখানে আমি যে জায়গাতে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা ভালো না, তাও আবার এত রাতে। সেখানে 5 বছর আগে একজন মহিলার অ্যাক্সিডেন্ট হয়, তিনি ওখানে ওই জায়গাটাতেই মারা গিয়েছিলেন। তারপর থেকেই রাতে কেউ যদি রাস্তা দিয়ে যায় তখন ওই মহিলার আত্মাটা নাকি মানুষকে ভয় দেখায়। অনেকে হার্ট ফেল করে এখানে মারাও গিয়েছে, প্রায় 3 জনের মতো। উনি বললেন আল্লাহর অশেষ রহমতে আমি ঠিক সময় আসার কারণে আপনি বেঁচে গেলেন, না হলে আপনার সাথে আজ খারাপ কিছুই হতো মনে হয়। এই ছিল ঘটনা।